আমার প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। তোমাদের আগের দিন আমি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং ভূমিরূপ বিভিন্ন ধরনের ভূমিরূপ এর প্রথম অংশটা আলোচনা করেছিলাম। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি কি, তার শ্রেণীবিভাগ এবং বিভিন্ন ভূমিরূপের মধ্যে পর্বতমালভূমি সমভূমি হচ্ছে প্রধান। তার মধ্যে পর্বতেরও আবার শ্রেণীবিভাগ রয়েছে। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত এবং ক্ষয়জাত পর্বত, চারটে প্রধান শ্রেণীবিভাগ পর্বতের। তার মধ্যে আমি প্রথমেই ভঙ্গিল পর্বত সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাকি তিনটে অংশ আলোচনা করব। পর্বতের যে বাকি তিনটে শ্রেণীবিভাগ রয়েছে, আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত এবং স্তূপ পর্বত সম্পর্কে। প্রথমেই আমি আগ্নেয় পর্বত সম্পর্কে বলছি। আগ্নেয় পর্বত কি? আগ্নেয় কথাটা আগে কি সেটা জানতে হবে। আগ্নেয় পর্বত তৈরি হতে গেলে আগ্নেয় পদার্থ আগে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা দরকার, সেটাই জমে তবে পর্বত সৃষ্টি হবে। এবার ভূগর্ভের ভেতরে আগ্নেয় পদার্থ আসলো থেকে আমরা ক্লাস 8-এ পড়েছি পৃথিবীর যে ত্রিস্তরীয় গঠন, শিলামণ্ডল, তারপরে হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ঠিক মাঝামাঝি একটি অংশে অ্যাস্থেনোস্ফিয়ার নামে একটি স্তর রয়েছে, যেখানে প্রায় 70 থেকে 140 কিলোমিটার গভীরে ভূপৃষ্ঠ থেকে অ্যাস্থেনোস্ফিয়ারের ভেতরে গলিত লাভার মতো প্লাস্টিক জাতীয় পদার্থ রয়েছে। সেখানেই পাতগুলো অবস্থিত, মানে যে পাতগুলোর উপরে পুরো পৃথিবীটা দাঁড়িয়ে আছে, যে যার উপরে মহাদেশ মহাসাগর এগুলো তৈরি হয়েছে। এই পাতগুলো যে পদার্থের ওপরে রয়েছে সেটাই হচ্ছে গলিত ম্যাগমা অ্যাস্থেনোস্ফিয়ারে। ওই পাতের যদি কোনো কারণে ভারসাম্য নষ্ট হয় বা তা তো চলমান, ওই চলমান পাতগুলো যদি একে অপরকে ধাক্কা মারে বা দূরে সরে যায় বা সংঘর্ষে লিপ্ত হয়, যাই হোক না কেন, তাদের চলাচলের ফলে পাতের ভেতরে বা নিচে ওই ম্যাগমা ভারসাম্য নষ্ট হয় এবং তারা ওপরে আসার চেষ্টা করে। দুটো পাত যখন দুপাশে দূরে সরে যাবে তখন মাঝের আগ্নেয় পদার্থ বাইরে বেরিয়ে আসবে, আস্তে 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 তার উচ্চতা বাড়বে। খুব আস্তে হবে, এখানে বিস্ফোরণ সৃষ্টি হবে না, এর ফলেও আগ্নেয়গিরির সৃষ্টি হয়। আবার দুটো পাত যখন কাছাকাছি আসছে তখন তাদের মধ্যে সংঘর্ষ হয়, তখনও ভূগর্ভের লাভা বাইরে বেরিয়ে আসে এবং আস্তে আস্তে অগ্নুৎপাত হতে হতে ওই ম্যাগমাটা ওপরে আসে যখন, তাকে বলা হয় লাভা। ওই লাভা জমতে জমতে দীর্ঘদিন ধরে এই অগ্নুৎপাত হতে হতে শঙ্কু বা মোচার আকৃতির পাহাড় বা পর্বত সৃষ্টি করে। একেই বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। তাহলে পৃথিবীর অভ্যন্তরের গলিত ম্যাগমা লাভারূপে যখন বাইরে বেরিয়ে আসে এবং সঞ্চিত হয়ে পর্বতের আকৃতি গ্রহণ করে, তাকেই বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। জাপানের ফুজিয়ামা ইত্যাদি এক একটা আগ্নেয় পর্বতের বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। আচ্ছা, আগ্নেয় পর্বত তাহলে কিভাবে সৃষ্টি হয় বুঝতে পারলে? যে পাতের সঞ্চরণ যদি হয় ভূগর্ভের নিচে, দুটো পাত পরস্পর থেকে দূরে সরে গেলে হতে পারে, বাইরে বেরিয়ে আসবে ম্যাগমা এবং আস্তে আস্তে জমে 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 পর্বতের সৃষ্টি করবে। দুটো পাত পরস্পর যখন দূরে সরে যাচ্ছে তখন লাভা বেরিয়ে এসে আস্তে আস্তে পর্বতের সৃষ্টি করবে। এই যে এটাকে বলা হয় জ্বালামুখ, যে মুখ থেকে লাভা বেরোয় একটি নলের মতো অংশের সঙ্গে যুক্ত থাকে, একে বলা হয় গ্রীপা বা আগ্নেয়গিরির গলা। ভেতরে যেখানে লাভা থাকে তাকে বলা হয়, বা ম্যাগমা থাকে তাকে বলা হয় ম্যাগমা চেম্বার, আর যে নলের মাধ্যমে আসে তাকে বলা হয় গলা। যে মুখটা বা যে ছিদ্রপথ থেকে বেরোয় তাকে বলা হয় জ্বালামুখ। অনেকগুলো জ্বালামুখ থাকতে পারে, এই ছোট ছোট গুলো আশেপাশে, এগুলোকে বলা হয় গৌণ জ্বালামুখ, আর একটাই থাকে প্রধান জ্বালামুখ। এটা হচ্ছে দুপাশ থেকে যখন পাত সরে যাবে তার ফলে ঘটবে। আর দুপাশে যদি পাত পরস্পরের কাছে আসে তখন সংঘর্ষে লিপ্ত হবে এবং মাঝে পর্বত সৃষ্টি হবে। এটা হচ্ছে এক ধরনের আগ্নেয় পর্বত। এবং আগ্নেয় পর্বত
এভাবেই বেশি সৃষ্টি হয়। বেশিরভাগ আগ্নেয়গিরি পরস্পর সংঘর্ষ সীমানায় অবস্থান করছে। পাতের যেখানে বেশি সংঘর্ষ সীমানা সেখানেই দেখা যাচ্ছে বেশি আগ্নেয়গিরির অবস্থান। আগ্নেয় পর্বত তাহলে কীভাবে সৃষ্টি হয় বললাম, উদাহরণ বললাম। ভারতের হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন এবং নারকন্ডাম হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। আচ্ছা, তারপরে বলবে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। আগ্নেয় পর্বত কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখো। 1 নম্বর প্রথমেই বলবে আগ্নেয় পর্বত হচ্ছে জ্বালামুখ বিশিষ্ট, যেখান থেকে লাভা বেরোয় তাকে বলা হয় জ্বালামুখ। ছোট ছোট অনেকগুলো জ্বালামুখ থাকতে পারে, তাকে বলা হয় গৌণ জ্বালামুখ। আগ্নেয় পদার্থ দ্বারা গঠিত বা প্রধানত আগ্নেয় শিলা দ্বারা গঠিত। তারপরে বলবে বেশিরভাগ অঞ্চল হচ্ছে আগ্নেয় পর্বত অঞ্চলগুলো, বেশিরভাগ তার আশেপাশের অঞ্চল হচ্ছে বেশিরভাগ ভূমিকম্প প্রবণ বা অত্যন্ত কম্পনশীল এলাকায় অবস্থিত। যেহেতু বারবার ইরাপশন হচ্ছে এবং ভূগর্ভ থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, তার ফলে ওই অঞ্চলটা আন্দোলিত হওয়ার চান্স থাকে, তাই বলবে এটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এবং ভূত্বকের দুর্বল অংশে অবস্থিত। হটস্পট বলা হয় যে অংশ থেকে জ্বালামুখ তৈরি হয় বা ফেটে লাভা বেরোয় বা ম্যাগমা বেরোয়, তাকে বলা হয় দুর্বল অংশ, ভূত্বকের হটস্পট। এই অংশে প্রধানত আগ্নেয় পর্বতগুলো সৃষ্টি হয়। আচ্ছা, এই হলো আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। এরপরে বলবে আগ্নেয় পর্বতের অবস্থান কোথায় কোথায় রয়েছে। বেশিরভাগ আগ্নেয়গিরি অবস্থান করছে মূলত 3টে বলয়ে পৃথিবীর। আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরিগুলো প্রধানত পৃথিবীর 3টে বলয়ে অবস্থান করছে। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়, দু নম্বর হচ্ছে মধ্য আটলান্টিক বলয়, তিন নম্বর বলবে মধ্য মহাদেশীয় বলয়। আচ্ছা, প্রশান্ত মহাসাগরীয় বলয়ে পৃথিবীর ম্যাক্সিমাম আগ্নেয়গিরি অবস্থিত এবং এই মানে পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরির 80%ই এখানে অবস্থিত বলে এই অঞ্চলটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বা প্রশান্ত মহাসাগরের প্যাসিফিক রিং বলা হয় এই অঞ্চলটাকে। যেমন কোন অঞ্চলে অবস্থিত দেখো, এশিয়ার অংশটা, এখানে রয়েছে অস্ট্রেলিয়া, এখানে হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই অংশে প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ আগ্নেয়গিরিগুলো অবস্থিত। একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। তাহলে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা প্রশান্ত মহাসাগরের এই অংশটা অবস্থান করছে। আর একটা হচ্ছে মধ্য মহাদেশীয় বলয়। এবার এরই এই পাশটা যখন রয়েছে, এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার অংশটা এখানে অবস্থিত, এখানে আফ্রিকা, এখানে আফ্রিকা রয়েছে। এই অংশে এস আকৃতিতে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর যে পর্বত শৃঙ্গ রয়েছে, আগ্নেয় পর্বত শৃঙ্গ, সেটাই হচ্ছে মধ্য আটলান্টিক বলয় নামে পরিচিত। পৃথিবীর বেশ কিছু আগ্নেয়গিরি এখানে অবস্থিত। এরপর হচ্ছে মধ্য মহাদেশীয় বলয় কোনটা? মধ্য মহাদেশীয় বলয় হচ্ছে ভূমধ্যসাগর এবং আফ্রিকার অংশে বিস্তার লাভ করেছে, এই অংশে মধ্য মহাদেশীয় বলয়। তাহলে পৃথিবীর মোট 3টে আগ্নেয়গিরি বলয় রয়েছে। প্রধান হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়, দ্বিতীয় হচ্ছে মধ্য আটলান্টিক বলয়, তৃতীয় হচ্ছে ছোট যেটা সেটা হচ্ছে মধ্য মহাদেশীয় বলয়। 3টে প্রধান আগ্নেয় পর্বতের বা আগ্নেয়গিরি বলয়ে অবস্থান করছে। আচ্ছা, এবার আমরা বলবো আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। আচ্ছা, আগ্নেয় পর্বতের বা আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ প্রধানত 3 ধরনের। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবিরাম, আর একটা হচ্ছে সবিরাম।
যে আগ্নেয়গিরি থেকে ক্রমাগত অগ্নুৎপাত হয় মোটামুটি তাদের বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। দুটি ভাগে বিভক্ত, অবিরাম নামের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে আছে। বিরামহীনভাবে যেটা অবিরামভাবে যেটা অগ্নুৎপাত হতেই থাকে তাকে বলা হয় অবিরাম আগ্নেয়গিরি। উদাহরণ হচ্ছে ইটালির ভেসুভিয়াস। সবিরাম হচ্ছে কিছুটা বিরাম দিয়ে দিয়ে কিছুদিন পর পর যে অগ্নুৎপাত হয় তাকে বলা হয় সবিরাম আগ্নেয়গিরি। উদাহরণ ইটালির স্ট্রোমলি। আচ্ছা, সুপ্ত আগ্নেয়গিরি কোনটা? সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে আগে অগ্নুৎপাত হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে চুপচাপ আছে, অগ্নুৎপাত হচ্ছে না, যে কোনো মুহূর্তে হতে পারে, তাদের বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। এটা হচ্ছে জাপানের ফুজিয়ামা। আর মৃত হচ্ছে বহুদিন আগে অগ্নুৎপাত হয়েছিল, পূর্ব ইতিহাস আছে, কিন্তু ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা বিজ্ঞানীরা দেখছেন না, তাদের বলা হয় মৃত আগ্নেয়গিরি। উদাহরণ হচ্ছে মায়ানমারের পোপা। তাহলে পরিষ্কার, আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগটা তিনটে ভাগে ভাগ করা যায়: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। সক্রিয় দুভাগে বিভক্ত, অবিরাম এবং সবিরাম। অবিরাম হচ্ছে ইটালির ভেসুভিয়াস উদাহরণ, সবিরাম হচ্ছে স্ট্রোমলি। সুপ্ত হচ্ছে জাপানের ফুজিয়ামা, মৃত হচ্ছে মায়ানমারের পোপা। এই হচ্ছে আগ্নেয় পর্বত, মোটামুটি এইটুকু পড়ে রাখলেই হবে। তাহলে আগ্নেয় পর্বত কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়? উদাহরণটা আমি একটু ভুল বলেছিলাম, সাতপুরা চলে এসেছিল। সাতপুরা নয়, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ব্যারেন এবং নাট্যান্ডাম হচ্ছে দুটো আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। মোটামুটি আগ্নেয় পর্বতের উদাহরণ বললেও চলবে। এছাড়া বলবে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি পড়বে। আগ্নেয় বলয় কোথায় কোথায় অবস্থিত পৃথিবীর, তিনটে বলয়ে প্রধানত ভাগ করা হচ্ছে, সেটা পড়বে। তারপরে বলবে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ। এইটুকু পড়লেই চলবে। পরের পয়েন্টে আসছি বা পরের উপএককে আসছি স্তূপ পর্বত। স্তূপ পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠে মহীভাবক এবং গিরিজনীয় আলোড়নের ফলে যদি ভূপৃষ্ঠে কোনো ফাটল সৃষ্টি হয়, ওই ফাটল বরাবর ভূপৃষ্ঠ উঁচু হয়ে যায় বা নিচু হয়ে যায়, মানে বসে যায় অথবা উঠে যায়। দুটো সমান্তরাল চ্যুতির মাঝের অংশ বসে গেলে বা উঠে গেলে যে পর্বতের সৃষ্টি হয়, মানে আপেক্ষিক উচ্চতা বৃদ্ধি পায়, তার ফলে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় স্তূপ পর্বত। আচ্ছা, চ্যুতি কি, এই জিনিসটা একটু আগে বুঝতে হবে। চ্যুতি হলো, তোমরা ধরো একটা কেক, বার্থডে কেক ধরো, তার মাঝখানের একটা অংশ কেটে ফেলা হলো, ওই অংশটাকে তুমি যদি ওঠাও অন্য অংশের থেকে, সেটা একটু উঁচু হয়ে অবস্থান করবে না ভূপৃষ্ঠে, অথবা একটু নামাও তাহলে একটু নিচু হয়ে অবস্থান করবে ভূপৃষ্ঠ থেকে। ওই যে তাহলে অন্য অংশের থেকে এর উচ্চতা বাড়লো বা কমলো, এটাই হচ্ছে স্তূপ পর্বত। অন্য অংশ থেকে যখন উঠে গেল সেটা স্তূপ পর্বত, নেমে গেল তাকে বলা হবে প্রস্থ উপত্যকা। তাহলে ভূপৃষ্ঠে কোনো কারণে টানের ফলে যখন ফাটল সৃষ্টি হয়, ফাটল বরাবর যদি ভূপৃষ্ঠের কোনো অংশের উচ্চতা বৃদ্ধি পায় বা নেমে যায়, উঁচু হলে বলা হবে স্তূপ পর্বত, আর নিচু হলে দুপাশে উঁচু হয়ে গেলে তাকে বলা হবে প্রস্থ উপত্যকা। স্তূপ পর্বতের উদাহরণ দেবে ভারতের সাতপুরা এবং বিন্ধ্য। আচ্ছা, স্তূপ পর্বত চার ভাবে সৃষ্টি হতে পারে, আমি ছবি এঁকে বোঝাচ্ছি কি কি। এক নম্বরে দুটো সমান্তরাল চ্যুতির মাঝের অংশ উঠে গেলে, ভূপৃষ্ঠের এই অংশটা উঠে গেল, নিজের এই দুটো অংশ, তাহলে অন্য অংশ, এই দুটো অংশ একই থাকলো, নামলো না, কিন্তু এটা উঁচু হয়ে গেলে এটা স্বাভাবিকভাবেই প্রস্থ উপত্যকায় পরিণত হবে, নিচু অংশটাকে বলা হবে প্রস্থ উপত্যকা। দু নম্বর, দুটো সমান্তরাল চ্যুতি মাঝের অংশ বসে গেলে, যদি বসে যায় তাহলে এই পাশের দুটো স্তূপ পর্বত হিসাবে দাঁড়িয়ে থাকবে, এটা আর এটা, মাঝেরটাকে বলা হবে প্রস্থ উপত্যকা। আচ্ছা, তাহলে তিন নম্বর, দুটো সমান্তরাল চ্যুতির যদি মাঝের অংশ বসে যায় এবং পাশের দুটো, মাঝের অংশ একই থাকছে, পাশের দুটো উঠে গেল, তাহলে তৈরি হবে দুটো স্তূপ পর্বত, মাঝে হচ্ছে প্রস্থ উপত্যকা। আর চার নাম্বার, দুটো সমান্তরাল চ্যুতির
মাঝের অংশ তখন তির্যকভাবে উত্থান করবে, তির্যকভাবে বা বেঁকাভাবে উঠবে, তখন এই তির্যক উত্থানের ফলেও স্তূপ পর্বতের সৃষ্টি হবে। তাহলে চারটে পদ্ধতি কিন্তু দেখালাম। একটা হচ্ছে দুটো সমান্তরাল, এই মাঝের অংশটাকে বলা হচ্ছে চ্যুতি, দুপাশের ফাটলটা, তার মাঝের অংশ উঠে গেল, তারপরে স্তূপ পর্বত সৃষ্টি হলো, পাশের দুটো প্রস্থ উপত্যকা তৈরি হলো। এটা হলো মাঝের অংশ বসে গেল, পাশের দুটো উঠলো না, বসে যাওয়ার ফলে অটোমেটিক্যালি এই দুটো উঁচু হয়ে গেল। এইভাবে স্তূপ পর্বত হতে পারে। আবার যদি দুপাশের দুটো অংশ উঠে যায় চ্যুতির, মাঝের অংশটা নিচু না হলেও অন্য দুটো সাপেক্ষে এমনিই বসে যাবে, তাকে বলা হবে প্রস্থ উপত্যকা। আর 4 নম্বরে হচ্ছে দুটো সমান্তরাল চ্যুতির মাঝের অংশ তির্যকভাবে যদি বেঁকাভাবে উঠে যায় তাহলেও স্তূপ পর্বত তৈরি হয়। চারটে পদ্ধতি স্তূপ পর্বত তৈরি হওয়ার। স্তূপ পর্বতের উচ্চতা বেশি হলে তাকে স্তূপ পর্বত বলে। সাধারণত একে বলা হয় হোর্স্ট, এই পর্বতগুলোকে বলা হয় হোর্স্ট যখন কম উচ্চতা বিশিষ্ট হয়। তারপরে যখন উচ্চতা বৃদ্ধি পায় স্তূপ পর্বত। তারপরে বলবো মাঝের অংশটাকে বলা হয় প্রস্থ উপত্যকা বা গ্র্যাবেল। আচ্ছা, এই গ্র্যাবেলের মধ্যে থেকে বা প্রস্থ উপত্যকার মধ্যে থেকে প্রধানত নদী প্রবাহিত হয়। জার্মানির রাইন নদীর উপত্যকা এরকম একটা গ্র্যাবেলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য বলবে স্তূপ পর্বতের মাথা প্রধানত চ্যাপ্টা হয়, চ্যাপ্টা আকৃতি হয়, কখনোই সুচালো বা শৃঙ্গ বিশিষ্ট হবে না। 2 নম্বর বলবে পার্শ্বদেশ খাড়া বা একদমই সোজা সোজা, মানে ঢাল খুব বেশি হয়, খাড়াই ঢালযুক্ত হয় স্তূপ পর্বতে। তারপরে বলবে কোনো শৃঙ্গহীন, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বলবে প্রস্থ উপত্যকার মধ্যে, মানে প্রস্থ উপত্যকা অবশ্যই থাকবে এবং তার মধ্যে থেকে নদী প্রবাহিত হবে। তাহলে আমরা স্তূপ পর্বতের বৈশিষ্ট্য পেলাম মাথা চ্যাপ্টা, পার্শ্বদেশ খাড়া, পার্শ্বঢাল। তারপরে বলবে শৃঙ্গবিহীন, অবশ্যই প্রস্থ উপত্যকা থাকবে এবং প্রস্থ উপত্যকার মধ্যে থেকে নদী প্রবাহিত হবে। এইটুকুই থাকলো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। আর স্তূপ পর্বতের হচ্ছে বিন্ধু সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ। স্তূপ আর একটা জিনিস বলিনি, স্তূপ পর্বত দুভাবে সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে ভঙিল পর্বত থেকে, প্রাচীন ভঙিল পর্বত থেকে স্তূপ পর্বত সৃষ্টি হতে পারে। আর একটা হচ্ছে প্রাচীন মালভূমি থেকে সৃষ্টি হতে পারে। যেমন স্তূপ পর্বতের স্তূপ পর্বতের নয়, এটা একটু অন্য বড় ফেললাম। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য 4টে পদ্ধতি এই পর্যন্ত মোটামুটি পড়বে। এর পরের চ্যাপ্টারে আসছি, পরের উপভাগে আসছি। ক্ষয়জাত পর্বত। আচ্ছা, ক্ষয়জাত পর্বত নামের মধ্যে সংজ্ঞা লুকিয়ে আছে। ক্ষয়ের ফলে যে পর্বত তৈরি হয়, ভূপৃষ্ঠে উঁচু পর্বত ক্ষয় হয়ে যে পর্বত তৈরি করে নিচু, তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। বেশিরভাগ পর্বত অত্যন্ত উঁচু থাকে প্রথমে, তারপরে আস্তে আস্তে আবহবিকার অগ্নিভবন এর আওতায় আসে এবং তারপরে উচ্চতা কমে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। আচ্ছা, ক্ষয়জাত পর্বত প্রধানত দুভাগে সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে উঁচু প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে, আর একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হতে পারে প্রাচীন মালভূমি থেকে। যখন প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে সৃষ্টি হয় তখন একটু উঁচু শৃঙ্গ বিশিষ্ট হয়, যেমন ভারতের আরাবল্লী পর্বত, উচ্চতা অপেক্ষাকৃত বেশি। আবার যখন প্রাচীন মালভূমি থেকে ক্ষয় পেয়ে পেয়ে পর্বতের সৃষ্টি হয় তখন বলা হয় মালভূমি দ্বারা গঠিত ক্ষয়জাত পর্বত। উদাহরণ হচ্ছে ভারতের মহাদেব এবং মহাকাল পর্বত। আচ্ছা, ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য কি বলবে? ক্ষয়জাত পর্বত প্রধানত উচ্চতা কম হয়, ম্যাক্সিমামই প্রচুর হাইট হয় না, কারণ ক্ষয় পেয়ে যেহেতু তৈরি হয় তাই ক্ষয়জাত পর্বতের উচ্চতা কম। তারপরে হচ্ছে ক্ষয়জাত পর্বত সাধারণত গম্বুজের মতো দেখতে হয়, এরকম, মানে এই শৃঙ্গও নয় আবার মাথা চ্যাপ্টাও নয়, সাধারণত গোল গম্বুজের মতো দেখতে হয়। কম বন্ধুর, ওপরটা সাধারণত এত বেশি ক্ষয়ের ফলে উঁচু নিচুটা কম থাকে, ফলে বন্ধুরতা হ্রাস পায়, কম বন্ধুর হয়। নেক্সট বলবে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং কঠিন রূপান্তরিত এবং আগ্নেয় শিলায় গঠিত হয়। বিচ্ছিন্ন মানে চারিদিকে সমান অংশ বা সমভূমি, মাঝে বিচ্ছিন্নভাবে গম্বুজের মতো ক্ষয়জাত পর্বত অবস্থান করে। তারপরে বলবে এটি প্রধানত কঠিন রূপান্তরিত শিলা দ্বারা বা আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয় ক্ষয়জাত পর্বত। ব্যাস, এইটুকু জেনে রাখলে চলবে। আচ্ছা, এরপরে আমি পড়াবো পর্বতের গুরুত্ব। অন্য যে কোনো পর্বত আলাদা করে করে বলছি না, যেমন
ভূমির পর্বতের গুরুত্ব, স্তূপ পর্বতের গুরুত্ব, আগ্নেয় পর্বতের গুরুত্ব বা ক্ষয়জাত পর্বতের গুরুত্ব এইভাবে আলাদা করে না বলে আমি পুরোপুরি একবারেই বলে দিচ্ছি পর্বতের গুরুত্ব কী কী। আচ্ছা, পর্বত প্রথমেই যেটা ভীষণ ইম্পর্টেন্ট 1 নম্বর পয়েন্ট হলো জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। জলবায়ু নিয়ন্ত্রণ করে। ভারতের উদাহরণ দিয়ে বলছি, ভারতে হিমালয় পর্বতমালা না থাকলে কখনোই ভারতের জলবায়ু বর্তমান যেরকম অবস্থায় রয়েছে সেরকম হতো না। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে, হিমালয় বাধা পাচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ফিরে যাচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে, রিটার্নিং মনসুন রূপে। তাহলে এই যে মানে গ্রীষ্মকাল এবং শীতকাল, গ্রীষ্ম হচ্ছে আর্দ্র এবং শীত হচ্ছে শুষ্ক, এই যে জলবায়ুর মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, এটা প্রধানত হিমালয় দ্বারা নির্ধারিত হয়। যদি হিমালয় না থাকতো তাহলে চীন থেকে বা তিব্বত থেকে বা সাইবেরিয়ার থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস এসে ভারতকে মূলত শীতল মরুভূমিতে পরিণত করত। সোজাসুজি ঠান্ডা বাতাস ঢুকে ভারতকে মরুভূমিতে পরিণত করত। আচ্ছা, তারপরে বলবে প্রাকৃতিক সীমানা হিসাবে কাজ করে। যে কোনো ম্যাপে প্রাকৃতিক সীমানা প্রধানত নির্ধারিত হয় পর্বত দ্বারা। প্রাকৃতিক সীমানা হিসাবে কাজ করে বা পাঁচিলের কাজ করে, বলতে পারো বহিঃশত্রুর আক্রমণ থেকেও রক্ষা করে। ওই পাহাড় থাকার কারণে ওটা প্রাকৃতিক পাঁচিল, তার ফলে বাইরে থেকে শত্রুরা আক্রমণ করতে সাধারণত অক্ষম, মানে ওই দুর্গম অঞ্চল পেরিয়ে যে কোনো ভান্ডার লুট করতে আসতে পারে না বহিঃশত্রুরা। আচ্ছা, তারপরে বলবে নদীর উৎস। দু ধরনের নদী প্রধানত আছে, আমরা পড়েছি। একটা হচ্ছে সারা বছর জল থাকে যাদের, তাদের বলা হয় নিত্যবহ নদী, আর একটা হচ্ছে সারা বছর জল থাকে না যাদের, অনিত্যবহ নদী। নিত্যবহ নদীর সোর্স মূলত পর্বতের বরফকলা জল এবং সেটা প্রধানত পর্বতই যোগান দেয়। তাই জন্য ভারতের যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু তিনটেই পর্বতের বরফকলা জলে পুষ্ট নদী বা নিত্যবহ নদী। তাহলে নদীর উৎসরূপে কাজ করছে এবং নদী মানব জীবনের বিশাল একটা অংশকে প্রভাবিত করছে। মানব জীবনে তার গুরুত্ব কত সে আমরা জানি, যুগকাল থেকেই, যুগান্তর আগে থেকেই সমস্ত সভ্যতা প্রধানত নদীর চারপাশে গড়ে উঠেছিল। পরোক্ষভাবে সমভূমি সৃষ্টিতে সাহায্য করছে। সমভূমি সৃষ্টি করে কিভাবে? নদী যে পলি, বালি, নুড়ি, কাপড় বয়ে নিয়ে আসে সেগুলোই প্রধানত নিম্নগতিতে বিছিয়ে সমভূমির সৃষ্টি করে। তারপরে হচ্ছে প্রাকৃতিক বনভূমি। পর্বত প্রধানত বিশাল পরিমাণে প্রাকৃতিক বনভূমির যোগান দেয়। নরম কাঠ, সরলবর্গীয় কাঠ পর্বত থেকেই আসে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়। কারণ পর্বত হচ্ছে দুর্গম এবং সেখানকার গাছ কাটা সাধারণত অন্য অঞ্চলের থেকে কঠিন, তার ফলে ওই গাছগুলো কম কাটা পড়ে। সরলবর্গীয় কাঠের যোগান হিসাবে কিছুটা নেয়, কিন্তু তাও প্রচুর পরিমাণে পর্বত বনভূমির যোগান দেয়। তারপরে বলবে পশুচারণ। প্রাকৃতিক বনভূমি থাকার কারণে পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে পর্বতে। তারপরে বলবে জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। প্রধানত পাহাড়ি নদী খরস্রোতা, এতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত সুবিধা হয়। কুটির শিল্প। প্রধানত পাহাড়ি অঞ্চলে অন্যান্য শিল্প বেশি উপস্থিত না থাকা, সমভূমি না হওয়ার কারণে তেমন শিল্প গড়ে ওঠেনি। তার ফলে কি হয়, বেশিরভাগ মানুষ ছোট ছোট শিল্পের সঙ্গে যুক্ত থাকে, যেমন কাশ্মীরের শাল, সূচি শিল্প বা কুটির শিল্প এগুলোর সঙ্গে যুক্ত থাকে এবং বেশিরভাগ জীবিকা নির্ধারণ ওর থেকেই আসে। কুটির শিল্প উন্নত। বা খনিজ সম্পদ। মালভূমির মতো অতটা খনিজ সম্পদ না থাকলেও পর্বত বেশ কিছু অংশে খনিজ সম্পদের যোগান দেয়। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পর্যটন শিল্প। পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং এই কারণে বেশিরভাগ মানুষই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে যায় একঘেয়েমি কাটাতে এবং তার ফলে প্রচুর হোটেল গড়ে ওঠে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে পর্যটন শিল্প। বহু মানুষের জীবন এর দ্বারা নির্বাহ হয়। পর্যটন শিল্প হচ্ছে পাহাড়ে একটা প্রধান শিল্প। মোটামুটি এই কটা পড়লে পর্বতের গুরুত্ব আলোচনা করা যাবে। জলবায়ু নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সীমানা, নদীর উৎস, সমভূমির সৃষ্টি করে, প্রাকৃতিক বনভূমির যোগান দেয়, পশুচারণ ক্ষেত্রে গড়ে উঠেছে জলবিদ্যুৎ, কুটির শিল্প, খনিজ সম্পদ এবং
পর্যটন শিল্প। এই পর্যন্ত হলেই মোটামুটি পর্বতটা শেষ হলো। এর পরের ভিডিওতে আমি মালভূমি এবং সমভূমি শ্রেণীবিভাগ আলোচনা করব।